বন্ধুরা, একটা ট্রেনের ইঞ্জিন কিভাবে কাজ করে বা কতটা পাওয়ারফুল হয় বা কত প্রকারের ট্রেনের ইঞ্জিন হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই ট্রেনের ইঞ্জিন সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানব। যেমন একটা ট্রেনের ইঞ্জিন কিভাবে কাজ করে, এটা কতটা পাওয়ারফুল হয়, কতটা সিসির হয় ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানব। তাই শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। ট্রেনের এই একটা কামরাকে একটা কোচ বলা হয়। ইন্ডিয়ার এক্সপ্রেস ট্রেনগুলোতে একটা ট্রেনে এইরকম 22 থেকে 25টা পর্যন্ত কোচ থাকে। এই কোচগুলোর মধ্যে কোনো ইঞ্জিন বা ট্রেন চলার মতো কোনো মোটর ইত্যাদি লাগানো থাকে না। এগুলো জাস্ট খালি বাক্স। যাত্রীবাহী ট্রেন হলে যাত্রী বহন করার জন্য, মালবাহী ট্রেন হলে মাল বহন করার জন্য, জাস্ট খালি বাক্স। এর তলায় শুধু খালি চাকা লাগানো থাকে। এগুলো ট্রেনকে চলতে বা চালাতে কোনো রকমভাবে সাহায্য করে না। আর এই কোচগুলোকে যে ট্রেনে নিয়ে যায় সেটা একদম ট্রেনের সামনে লাগানো থাকে, আর সেটা জাস্ট এইটুকু। এটাই হলো ট্রেনের মেন ইঞ্জিন বা রেলের ভাষায় লোকোমোটিভ বলা হয়। আর জাস্ট এইটুকু ইঞ্জিনই সমস্ত কোচগুলোকে টেনে নিয়ে ছোটে। আর এই সমস্ত কোচ আর এই একটা লোকোমোটিভকে নিয়েই একটা ট্রেন বলা হয়। সবাই হয়তো নয়, কিন্তু অনেকেই এই ট্রেন আর রেল শব্দ দুটো গুলিয়ে ফেলে, ভাবে ট্রেন আর রেল দুটো একই জিনিস। কিন্তু না বন্ধুরা, রেল ওই লাইনটাকে বলা হয় আর ট্রেন ওই গাড়িটাকে বলা হয়। মানে রেলের উপর দিয়ে ট্রেন চলে। তো যাই হোক, এবারে দেখা যাক এই ট্রেনের ইঞ্জিন বা লোকোমোটিভকে কীভাবে শ্রেণীবিভাগ করা হয়। যে কোনো ইঞ্জিনের সামনে এরকম 3টে বা 4টে অক্ষরের একটা শব্দ লেখা থাকে। এটা দিয়েই বোঝা যায় যে সেই ইঞ্জিনটা কোন টাইপের। যেমন এখানে দেখুন WDM ছোট করে 3A লেখা আছে। এখানের এই প্রথম অক্ষরটা দিয়ে বোঝায় যে ইঞ্জিনটা কতটা চওড়া বা ইঞ্জিনটা চলার জন্য কতটা চওড়া লাইন দরকার। কারণ সারা পৃথিবীতে 4 ধরনের চওড়া লাইন ব্যবহার হয়। সবার প্রথমে হলো ব্রড গেজ, যে লাইনের চওড়া হলো 5 ফুট 6 ইঞ্চি, আর যেটাকে এই W অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়, কারণ এটাই সব থেকে চওড়া লাইন, তাই এই W অক্ষর দিয়ে এটা সব থেকে ওয়াইড বোঝায়। এরপরে হলো মিটার গেজ, এই লাইনের চওড়া হয় 1 মিটার, আর এটাকে ওয়াই দিয়ে চিহ্নিত করা হয়। এরপরে আছে ন্যারো গেজ, আর এর চওড়া হয় 2 ফুট 6 ইঞ্চি, আর এই লাইনগুলোকে জেড দিয়ে চিহ্নিত করা হয়। এরপরে আছে ন্যারো ওয়ার গেজ, আর এর চওড়া হলো মাত্র 2 ফুট, আর এই লাইনগুলোকে এন অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। ইন্ডিয়াতে কম উন্নত কিছু জায়গাগুলো ছাড়া সব জায়গাতেই এই সব থেকে চওড়া লাইন মানে ব্রড গেজের লাইনই ব্যবহার করা হয়েছে, মানে যেটাকে W অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। তো যাই হোক, এই প্রথম অক্ষরটা হয়ে গেল যে ইঞ্জিনটা কতটা চওড়া লাইনে চলতে পারবে সেটার সাইজ। এখানে যেহেতু W আছে তাই এটা ব্রড গেজ সাইজের ট্রাকে চলা ইঞ্জিন। এর পরের অক্ষরটা দিয়ে বোঝায় যে ইঞ্জিনটা চলার জন্য কোন পাওয়ার সোর্স ব্যবহার করে। যেমন যদি ডি হয় সেটা ডিজেলে চলা ইঞ্জিন, সি থাকলে ডিসি ওভারহেড লাইন মানে ডিসি কারেন্টে চলা ইঞ্জিন, এ থাকলে এসি ইলেকট্রিকে চলা ইঞ্জিন, এবং সি এ দুটোই পাশাপাশি থাকলে সেটা ডিসি এবং এসি দুটো লাইনেই চলতে পারা ইঞ্জিন। যেমন এই ছবিতে এখানে এটা ডি আছে, তার মানে এটা ডিজেল চালিত ইঞ্জিন। এরপর এর পরের অক্ষরটা দিয়ে বোঝায় যে ইঞ্জিনটা কোন পারপাসে ব্যবহার করার জন্য তৈরি। যেমন জি থাকলে গুডস ট্রেন মানে মালবাহী ট্রেনের জন্য ইঞ্জিনটা তৈরি, পি থাকলে প্যাসেঞ্জার ট্রেন মানে যাত্রীবাহী ট্রেনের জন্য তৈরি, এম থাকলে মিক্সড ট্রেন মানে সেই ইঞ্জিন দিয়ে যাত্রীবাহী ট্রেনও চালানো যাবে এবং মালবাহী ট্রেনও চালানো যাবে। এছাড়াও কয়েকটা আছে, যেমন শান্টিং করার জন্য এস শব্দ ব্যবহার হয়। শান্টিং করা বলতে কোনো মালবাহী বা যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরুর আগে সেই কোচগুলোকে ইঞ্জিনের সাথে জোড়াকে শান্টিং বলে। এরপরে ইউ শব্দ ব্যবহার করা হয় মাল্টিপাল ইউনিট ট্রেনের জন্য। মাল্টিপাল ইউনিট ট্রেন বলতে যে ট্রেনগুলোতে ওই সামনে একটা ইঞ্জিন ব্যবহার করার পরিবর্তে ট্রেনের মাঝে মাঝে ছোট ছোট করে 2টো বা 3টে ইঞ্জিন ব্যবহার করা হয়। তাই আপনি এই ট্রেনগুলোর ইঞ্জিন আলাদা করে দেখতে পাবেন না। এটা সাধারণত শহরতলিতে শর্ট ডিস্টেন্স অথবা মিডিয়াম ডিস্টেন্স রেঞ্জের ট্রেনগুলোতে ব্যবহার করা হয়, কারণ এই শর্ট ডিস্টেন্সের ট্রেনগুলো প্রতি স্টেশনে থামে এবং স্টেশনগুলোও কাছাকাছি হয়। তাই বারবার থামা এবং এক্সেলারেশন করার জন্য এই মাল্টিপাল ইউনিট ট্রেনগুলোই সব থেকে বেস্ট হয়। আর এই মাল্টিপাল ইউনিট ট্রেনগুলোকে শর্ট ফর্মে EMU ট্রেন বলা হয়, মানে যার পুরো অর্থ হলো ইলেকট্রিক মাল্টিপাল ইউনিট। আবার ডিজেলে চলা মাল্টিপাল ইউনিট ট্রেনও আছে, যেগুলোকে শর্ট ফর্মে DMU বলা হয়, মানে ডিজেল মাল্টিপাল ইউনিট। আবার এই ট্রেন যখন মিডিয়াম ডিস্টেন্সে চলে মানে শর্ট ডিস্টেন্সের পরিবর্তে একটু দূরে চলে, তখন তাকে MEMU বলা হয়, মানে যার পুরো অর্থ হলো মেন লাইন ইলেকট্রিক মাল্টিপাল ইউনিট। কলকাতা, দিল্লি, মুম্বাই ইত্যাদি শহরগুলোতে যে লোকাল ট্রেনগুলো চলে সেগুলো সবগুলোই এই EMU ট্রেন। যাই হোক, আবার সেই ট্রেনের সামনে লেখা শব্দে চলে আসি। এখানে দেখুন আরও দুটো ছোট করে শব্দ লেখা আছে 3A। এই শব্দ দুটো দিয়ে এই ডিজেল ইঞ্জিনগুলোর হর্স পাওয়ার বোঝায়।
এখানের এই 3টা মানে প্রথম নাম্বারটা দিয়ে বোঝায় 1000 এবং এ মানে পরের অক্ষরটা দিয়ে বোঝায় 100। তাই এখানে যেহেতু প্রথম নাম্বারটা 3 আছে মানে 3000, 3 জায়গায় 4 থাকলে হতো 4000, 5 থাকলে হতো 5000 ইত্যাদি। আর পরের অক্ষরটা যেহেতু এ আছে তার মানে 100, এর জায়গায় বি থাকলে 200 হতো, সি থাকলে 300 হতো ইত্যাদি। তাই এই 3 এর সম্পূর্ণ অর্থ হয়ে গেল 3100, মানে এই ইঞ্জিনটি 3100 হর্স পাওয়ারের। এইভাবে করে চিহ্নিত করা হয়। কিন্তু এখানে এই নাম্বার দিয়ে হর্স পাওয়ার বোঝানোটা শুধুমাত্র ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে। ইলেকট্রিক ইঞ্জিনে কিন্তু এখানের এই নাম্বার দিয়ে হর্স পাওয়ার বোঝায় না। ইলেকট্রিক ইঞ্জিনে পিছনের এই নাম্বার দিয়ে জেনারেশন বোঝায়। যেমন ধরুন WAP7, এর পুরো অর্থ হলো, ডব্লুর অর্থ হলো ব্রড গেজ বা ওয়াইড গেজ, এর অর্থ হলো এসি কারেন্টে চলতে পারে, পির অর্থ হলো প্যাসেঞ্জার ট্রেনের জন্য তৈরি, এবং এই 7 অর্থ হলো 7 নম্বর জেনারেশন। মানে ইলেকট্রিক ইঞ্জিনে এখানের এই 7 বা নাম্বারটা দিয়ে বোঝায় সেটা কত নম্বর জেনারেশন। এখানে 7, তাই 7 নম্বর জেনারেশন। আর এই 7 নম্বর জেনারেশনটাই হলো বর্তমানে ইন্ডিয়ার প্যাসেঞ্জার ট্রেনের সব থেকে লেটেস্ট জেনারেশন। আবার এটা দেখুন, এখানে লেখা আছে WAG12B, এর পুরো অর্থ হলো ডব্লু মানে ব্রড গেজ বা যেটাকে ওয়াইড গেজ বলতে পারেন, এতে এসি কারেন্টে চলা, জিতে গুডস ট্রেন মানে মালবাহী ট্রেনের জন্য তৈরি, আর এই 12 মানে 12 নম্বর জেনারেশন। আর এখানে এই বির অর্থ হলো সেকেন্ড ভেরিয়েন্ট। আসলে ব্যাপারটা হলো এই WAG12 ইঞ্জিনটি তৈরি করার পর তার কিছু প্রবলেম হয়েছিল, যার ফলে সেটাকে আরেকটু মডিফাই করে আপগ্রেড করা হয়, আর সেটারই নাম দেওয়া হয় WAG12B, মানে WAG12 এর সেকেন্ড ভেরিয়েন্ট। আর এই ইঞ্জিনটাও ইন্ডিয়ার মালবাহী ট্রেনের জন্য সব থেকে শক্তিশালী এবং সব থেকে লেটেস্ট জেনারেশন। এইভাবেই এই ট্রেনের লোকোমোটিভ বা ইঞ্জিনগুলোর শ্রেণীবিভাগ করা হয়। সেরকমভাবে যদি আমি একটা ইঞ্জিনের নাম করি WCAM3, এর ফুল ফর্ম কী হবে এটা আমি বলবো না, এটা আপনারা কমেন্ট করে জানান। সঠিক উত্তর হলে কমেন্টটা পিন করে দেব। তো চলুন এবারে দেখা যাক এই লোকোমোটিভ বা ইঞ্জিনগুলো কিভাবে কাজ করে। এতক্ষণ আমরা বুঝলাম যে বর্তমানে ট্রেন ইঞ্জিনগুলো দুরকম পাওয়ার সোর্স ব্যবহার করে চলতে পারে, ডিজেল এবং ইলেকট্রিক। যদিও ইলেকট্রিকের ভিতরেও দুটো ভাগ আছে, ডিসি এবং এসি। সবার প্রথমে দেখে নেওয়া যাক যে একটা ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে। সাধারণত একটা ডিজেল লোকোমোটিভে 16 সিলিন্ডারের 1 থেকে 1.5 লাখ সিসির একটা ডিজেল ইঞ্জিন থাকে, এবং তার সাথে যুক্ত থাকে একটা ডাইনামো মোটর বা যেটাকে সাধারণত জেনারেটর বলা হয়। সেই ডিজেল ইঞ্জিনটা কি করে, সেই জেনারেটরটাকে ঘোরায়, যার ফলে এসি কারেন্ট উৎপন্ন হয়। যেমনটা আপনি কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি নর্মাল যে জেনারেটর দেখে থাকেন, এই জেনারেটরগুলোতেও একটা ছোট ডিজেল ইঞ্জিন থাকে এবং তার সাথে একটা ডাইনামো মোটর থাকে, যেখানে ইঞ্জিনটা চললে ওই ডাইনামো মোটরটাকে ঘোরায়, আর ওই মোটরটা ঘুরলে তার থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। ট্রেনের এই ডিজেল ইঞ্জিনের এই পর্যন্ত ঠিক সেম ব্যাপার। এবারে সেই উৎপন্ন হওয়া কারেন্টটাকে একটা রেকটিফায়ার দিয়ে এসি থেকে ডিসি ভোল্টেজে পরিণত করা হয়। এরপরে যদি লোকোমোটিভের ডিসি মোটর ব্যবহার করা হয়, তাহলে সেই ডিসি কারেন্টটা সরাসরি মোটরে দিয়ে দেওয়া হয়, যে মোটরগুলো ঘুরে চাকাকে ঘোরায়। আবার যদি ডিসি মোটরের পরিবর্তে 3 ফেজ এসি মোটর ব্যবহার করা হয়, তাহলে আবার সেই ডিসি ভোল্টেজটাকে ইনভার্টার দিয়ে 3 ফেজ এসি ভোল্টেজে কনভার্ট করা হয়। তারপর সেই 3 ফেজ এসি ভোল্টেজটা চাকায় লাগানো থাকা মোটরে পাঠিয়ে দেওয়া হয়, আর সেই মোটরগুলো ঘুরে চাকাকে ঘোরায়। মানে এখানে ওই ডিজেল ইঞ্জিনটা একটা গাড়ির মতো সরাসরি চাকাকে ঘোরায় না, এখানে ডিজেল ইঞ্জিনটা একটা জেনারেটরের মতো ব্যবহার করে তার থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, আর সেই বিদ্যুৎ মোটরে দিয়ে লোকোমোটিভকে চালানো হয়। এই জন্য এটাকে ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভও বলা হয়। তো চলুন এবারে দেখা যাক একটা ইলেকট্রিক লোকোমোটিভে কী করা হয়। সাধারণত ইন্ডিয়ার বেশিরভাগ লাইনগুলোতে 25,000 ভোল্ট সিঙ্গেল ফেজ এসি ওভারহেড লাইন ব্যবহার করা হয়। তাই ইঞ্জিনটি প্রথমে প্যান্টোগ্রাফ দিয়ে ওই 25,000 ভোল্ট এসি কারেন্টটি ওভারহেড লাইন থেকে নেয়। তারপরে সেই কারেন্টটা সরাসরি চলে যায় লোকোমোটিভের ভিতরে থাকা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারে। তারপরে ওই ট্রান্সফরমারটি 25,000 ভোল্টকে কমিয়ে ইঞ্জিনে ব্যবহারের মতো করে নেয়। তারপর সেই কারেন্টটা চলে যায় ইঞ্জিনে থাকা একটা রেকটিফায়ারে, আর সেই ডিজেল ইঞ্জিনের মতোই এই রেকটিফায়ারটা এসি ভোল্টেজটাকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে। তারপর সেই ডিসি ভোল্টেজটা পাঠিয়ে দেয় আরও একটা ইনভার্টারে। এখানে ওই ইনভার্টারটা আগের ডিজেল ইঞ্জিনের মতো ওই ডিসি ভোল্টেজকে 3 ফেজ এসি ভোল্টেজে কনভার্ট করে। তারপর সেই 3 ফেজ কারেন্টটাই চাকায় লাগানো থাকা 3 ফেজ মোটরে চলে যায়, যার ফলে মোটর চলে আর চাকা ঘোরে। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে উপর থেকে এসি ভোল্ট নিয়ে সেটাকে ডিসি করে আবার এসি ভোল্টে পরিণত করার কি দরকার? সরাসরি উপর থেকে এসি ভোল্ট নিয়ে ট্রান্সফরমার দিয়ে কমিয়ে সেটা তো সরাসরি মোটরে ব্যবহার করা যেত। দেখুন, এর পিছনে কারণ হলো বেশিরভাগ ইঞ্জিনে যে মোটর ব্যবহার করা হয় সেটা 3 ফেজ এসি মোটর। মানে এই মোটরগুলো চলার জন্য কারেন্টের 3টে ফেজ দরকার, কিন্তু ওভারহেড লাইন থেকে প্যান্টোগ্রাফ দিয়ে মাত্র একটা ফেজ নেওয়া সম্ভব।
উপর থেকে 3টে ফেজ নিতে গেলে উপরের ওই একটা তারের জায়গায় আলাদা আলাদা 3টে তার লাগাতে হবে। আবার ইঞ্জিনের উপরে প্যান্টোগ্রাফের সংখ্যাও আরও বাড়াতে হবে। মানে এটা করা তো সম্ভব, কিন্তু এটা অনেক ব্যয়বহুল ব্যাপার। তাই একটা ফেজ নিয়েই রেকটিফায়ার দিয়ে ডিসি করে আবার সেটা ইনভার্টার দিয়ে এসি করে তার থেকে 3টে ফেজ বার করে নেওয়া যায়, যার ফলে উপরে একটা তারেই কাজ মিটে যায়। এই জন্যই এসি থেকে ডিসি আবার ডিসি থেকে আবার এসি করা হয়। যদিও সব লোকোমোটিভে 3 ফেজ এসি মোটর ব্যবহার করা হয় না, কিছু লোকোমোটিভে ডিসি মোটরও ব্যবহার করা হয়। ডিসি মোটর ব্যবহার করা থাকলে তখন আর এই ইনভার্টার দিয়ে এসি করার প্রয়োজন হয় না, তখন এই রেকটিফায়ার থেকে বার হওয়া ডিসি ভোল্টেজটাই সরাসরি মোটরে ব্যবহার করা যায়। এই ডিসি মোটর এবং এসি মোটরের কিছু কিছু ভালো দিক এবং কিছু কিছু খারাপ দিক আছে, সেটা নিয়ে আর আজকে আলোচনা করব না। আজকে আমরা এই ট্রেনের ইঞ্জিন বা লোকোমোটিভ কয় প্রকারের হয় এবং এর কাজের বেসিক প্রিন্সিপালটা বোঝার চেষ্টা করলাম। তাই বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।